আজকে আবার দেখতে আসলেন কেন? এই আসলাম দেখতে আর চিন্তা করতে। এখানে বসে চিন্তা করলে যদি কেসের কোনো ক্লু পাই সেটাই চিন্তা করছিলাম। আমরা তো ফরেনসিক্স দিয়ে ভালো করে রুমটা তল্লাশি করেছি, কোনো প্রমাণ কিছুই পাইনি। রুহুল কিছু না বলে চুপচাপ রুমটা দেখতে থাকে, শুকনো দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করতে শুরু করে। তার শুধু চাই একটা ক্লু, তাহলেই কেসটা সুরাহা করতে পারবে। প্রায় আধা ঘন্টা খুঁজেও রুমে কিছু পায়নি, ক্লান্ত হয়ে সিঙ্গেল সোফায় বসে। আমার জন্য এক কাপ চা আনো তো। জি স্যার, আনতাছি। রুহুল সোফায় বসে রুমটা চারিদিকে দেখতে থাকে, কি করবে কিছুই মাথায় আসছে না। একটু পর ইউসুফ একটা ওয়ান টাইম কাপে চা নিয়ে আসে। ইউসুফের হাত থেকে কাপটা নিয়ে রুহুল চা খেতে শুরু করে। চলো এখান থেকে চলে যাই। আর সিসি ক্যামেরার ফুটেজ কালেক্ট করছো না? জি স্যার, বের হওয়ার সময় নিয়ে নিব। সময় নষ্ট করে লাভ নেই, চলে যাই। কথাটা বলে রুহুল বেরিয়ে যায়, পিছন পিছন ইউসুফও বের হয়। রুমটা লক করে দুজনে হোটেল থেকে বের হয়। ইউসুফ সিসি ক্যামেরায় ফুটেজ নিয়ে আসে। পুলিশ গাড়িতে চড়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি ঘোরাও, জোড়ালার যেখানে পাওয়া গেছে সেখান থেকে ঘুরে আসি। কিন্তু স্যার, ওইখানে কি দেখার আছে? আপনি যে কি করতে চাচ্ছেন কিছুই বুঝতে পারছি না। গিয়ে একটু নদীর পাড়ে বসে হাওয়া খেয়ে আসি। রুহুলের কথার প্রেক্ষিতে ইউসুফ আর কিছু বলে না। গাড়ি ঘুরিয়ে আনা হয় নদীর ধারে। গাড়ি থেকে নেমে রুহুল সিলগালা করার স্থানটাই যায়, যেখানে জোড়া লাশ পাওয়া গেছে। সেখানে দাঁড়িয়ে গভীরভাবে কিছু চিন্তা করতে শুরু করে। ইউসুফ বুঝতে পারছে না রুহুল কি করতে চাইছে। স্যার, কি ভাবছেন? আচ্ছা ইউসুফ, তুমি কাউকে খুন করলে লাশ কি যেখানে সেখানে ফেলবে নাকি গুম করে দেবে? লাশ গুম করার চেষ্টা করব, কারণ লাশ থাকলে ধরার পর একটা সুযোগ থাকবে। ইউসুফের কাছ থেকে উত্তর পেয়ে রুহুলের মুখে হাসি ফুটে ওঠে। একটা সিগারেট বের করে লাইটার দিয়ে সেটা ধরায়। স্যার, হাসছেন কেন? কি হলো? কিছু না, থানায় চলো, ফুটেজগুলো দেখবো। রুহুলের কথা মতো ইউসুফ গাড়ি দিকে যায়, পিছন পিছন রুহুলও গিয়ে গাড়িতে বসে। এবার পুলিশের গাড়িটা থানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চায়ের কাপ নিয়ে রজনী বেগমের রুমে প্রবেশ করে তোহফা। বিকাল হতেই বাড়ির সকলের জন্য চা বানিয়েছে। রজনী বেগম নিজের রুমে বসে কোরআন শরীফ পড়ছিলেন। তোহফা রজনী বেগমের পাশে চায়ের কাপটা রেখে মুগ্ধ হয়ে রজনী বেগমের তিলাওয়াত শুনতে থাকে। রজনী বেগমের তিলাওয়াত শেষ হতেই তিনি কোরআন শরীফ বন্ধ করে তাতে চুমু দিয়ে আলমারির উপরে রেখে দেন। আপনি এত সুন্দর করে তিলাওয়াত করেন, শুনতে অনেক ভালো লাগে। রজনী বেগম এসে বিছানায় বসে চায়ের কাপটা হাতে নেয়। চায়ের কাপে চুমুক দিয়ে তোহফার দিকে তাকিয়ে হাসি দেয়। নাবিক যখন ছোট ছিল আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম, আরো আমার পাশে বসে শুনতো। আমি কখনো দাদা দাদিকে দেখিনি, তবে মনে হয় দাদি থাকলে উনি আপনার মতো হতেন হয়তো। জীবনে কখনো আফসোস করবা না, মনে রাখবা যা তোমার জন্য কল্যাণকর তার সৃষ্টিকর্তা দিবেন। তোহফার মাথায় হাত বুলিয়ে বলে রজনী বেগম। ভাবি, তুমি এইখানে? আমি তোমাকে খুঁজতেছি। কি হয়েছে? তুমি রুমে গিয়ে তৈরি হয়ে নাও, আমরা বের হব। এই বিকেল বেলা কোথায় যাবা? একটু পর তো সন্ধ্যা নামবে। গেলেই দেখতে পাবা, আসো। যাও বাইরে থেকে ঘুরে আসো। তোহফা বসা থেকে উঠে নিশাতের সাথে যায়। সিঁড়ি বেয়ে রুমের সামনে আসে। তৈরি হয়ে আমার রুমে আসো। তোহফা চলে যায় রুমে তৈরি হতে। ব্যাগ খুঁজে একটা মেরুন রঙের থ্রি পিস বের করে বাথরুমে গিয়ে থ্রি পিসটা পাল্টে নেয়। বাথরুম থেকে বের হয়ে চুলগুলো আশ্রে হাতকোপা করে তাতে চুলের কাটি গুঁজে দেয়। ওনাটা মাথায় দিয়ে গায়ে জড়িয়ে রুম থেকে বের হয়ে দরজা লক করে নিশাতের রুমে যায়। নিশাত ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতে ব্যস্ত। রুমের বিছানায় বসে নিশাতের শ্বাসকোষ দেখতে থাকে তোহফা। রুমে হুড়মুড়িয়ে প্রবেশ করে নামির। এই নিশু, তোর হয়নি? কত সময় লাগে তোর? আরো সময় লাগবে, তাতে তোর কি? তুই নিজের কাজ কর যা। তুই সাজতে থাক, আমি পরীকে নিয়ে চললাম। এই পড়ি, চলো আমরা যাই। নামির, আমি কিন্তু মেজো ভাইকে বলে দিব তুই ভাবিকে বিরক্ত করিস। যা গিয়ে বল, এই নামির সে কাউকে ভয় পায় না। নামিরের কথা শুনে তোহফা হাসতে থাকে। ঠিক আছে, মেজো ভাইয়ের সামনে এটা বলিস। ভাই বলছে 10 মিনিটের মধ্যে নিচে নামতে, সে আসতেছে। দেরি করলে তো জানিসই, রেখেই চলে যাবে। আমরা যাচ্ছি কোথায়? গেলেই দেখতে পাবা সুন্দরী। আজকে তোমাকে নিয়ে পুরো শহর ঘুরবো। নামির, কই তোরা যাবি না? রুমের দরজা চাপানো ছিল, আরো পর্দা দেওয়া, তাই রুমের ভেতরে কে কে আছে রাফি দেখতে পায়নি। রাফি ভাইয়া যাবে? আজব, ও আমাদের সাথে কেন যাবে? আরে নিজেই গলায় ঝুলে পড়ছে, আমি কি করব? দাঁড়া দেখতেছি ব্যাপারটা। নিশাত বিরক্তিকর চাহনি দিয়ে সাজায় মন দেয়।
পরি চলো আমরা নিচে যাই, ও আসুক। তোহফা মাথা নাড়িয়ে সাই দিয়ে নামিরের সাথে চলতে শুরু করে। নিশাতের রুম থেকে বের হলে দেখে রাফি সিঁড়ির সামনে দাঁড়িয়ে ফোন টিপছে। রাফি ভাই, তুমি আমাদের সাথে যাবা? হ্যাঁ, আসলে একা একা আমি কি করব, তোমরা না থাকলে বলো। নামির আর কিছু না বলে তোহফাকে নিয়ে নিচে নেমে যায়। বাড়ির সদর দরজা পেরিয়ে মেইন গেটের সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে তোহফার ছবি তুলতে শুরু করে। আরে নামির কি করছে, ফোন রাখো। তুমি শুধু শুধু লজ্জা পাচ্ছ, আমি তোমার কিছু ছবি তুলছি, এগুলো রেখে দিব। এর মধ্যে দারোয়ান মেইন গেট খুলে আর নাকিবের গাড়ি ভেতরে প্রবেশ করে। ড্রাইভিং সিটের জানালা গ্লাস খুলে হাসান মাথা বের করে। তোমরা রেডি? আসো গাড়িতে বসো, আজান দেবে এখনই। নিশাদ এখনো সাজতেছে। ওরে রাখো, তুমি আর তোফা আসো। তোফা পিছনে গিয়ে বসো আর নামির সামনে আসো। নামির এগিয়ে গিয়ে সামনের সিটের দরজা খুলে বসে। তোহফা ইতস্তত করতে করতে এগিয়ে যায়। তোহফা গাড়ির সামনে যেতেই নাকিব দরজা খুলে সে জায়গা দেয় তোহফাকে বসতে। তোহফা গাড়িতে উঠে বসে। রাফি এসে হাসানের দিকে ঝুঁকে। আমি কই বসবো, এখনো তো জায়গা নেই। গাড়ির উপরে জায়গা আছে, সেখানে বসো। নিশাত দৌড়ে এসে গাড়ির পিছনের সিটে বসে। গাড়িতে বসে হাঁপাতে শুরু করে। তুমি রিকশায় করে চলে আসো, আমরা গেলাম। রাফি মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। নামির হাত নাড়িয়ে রাফিকে বিদায় দেয়। তোহফা মাঝখানে জড়সড় হয়ে বসে আছে। বাম পাশে বসেছে নাকিব আর ডান পাশে নিশাত। নাকিব ফোন বের করে ফোন টিপছে। নিশাত গাড়ির মধ্যেই তোহফার সাথে গল্প শুরু করে দেয়। প্রায় আধা ঘন্টা গাড়ি চলার পর এসে থামে একটা বড় শপিং মলের নিচে। গাড়ি থামতেই নামির আর নিশাত নেমে যায়। তোহফা নামতে নিলেই নাকিবের গলা শুনতে পায়। নিশাতের সাথে সাথে থাকবা। তোহফা মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে যায়। নামির এসে তোহফার হাত ধরে মলের ভেতরে নিয়ে যায়। নিশাত, নামির, তোহফা আর হাসান মলের ভেতরে ঘুরতে শুরু করে। তোহফা আশেপাশে তাকিয়ে নাকিবকে দেখতে পায় না। ভেবে নেয় নাকিব হয়তো কোথাও গেছে। নিশাত একটা মেয়েদের কাপড়ের শোরুমে ঢুকে অনেকগুলো 3 পিস সিলেক্ট করে তোহফার হাতে দেয়। ওই যে ট্রায়াল রুম, ওইখানে গিয়ে এগুলো পরে দেখো কোনটা কোনটা ভালো লাগে। আমার কিছু লাগবে না। ভাইয়া শুনলে রাগ করবে, জলদি যাও। তোহফা বুঝে যায় কেন নাকিব তাদের শপিং মলে এনেছে। মূলত তোহফাকে কিনে দেওয়ার বাহানা এখানে আসা। কাপড়গুলো নিয়ে ট্রায়াল রুমে গিয়ে দরজা আটকে দিয়ে পাল্টাতে নিলে দরজায় নক করার শব্দ হয়। ওড়না গায়ে জড়িয়ে তোহফা দরজাটা খুলে। দরজা খুলে দেখে মুখে মাস্ক, চোখে কালো চশমা, মাথায় ক্যাপ পরে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে তোহফা চিনতে না পারলেও গায়ের পাঞ্জাবিটা দেখে বুঝে এটা নাকিব। আপনি এখানে? এগুলো ট্রায়াল দাও আর দেখি সরো। তোহফার হাতে আরও কিছু 3 পিস দিয়ে নাকিব বলে। তোহফা সেগুলো হাতে নিতেই নাকিব ট্রায়াল রুমে প্রবেশ করে ভালো করে চেক করে নেয় পুরোটা। কি চেক করছেন? কোথাও কোনো গুপ্ত ক্যামেরা আছে নাকি সেটা। এসব জায়গায় ক্যামেরা থাকে মেয়েদের ভিডিও রেকর্ড করার জন্য। জবাব পেয়ে তোহফা আর কিছু বলে না। প্রতিটা জামা পরে আমাকে দেখাবা, আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবো। কথাটা বলে নাকিব ট্রায়াল রুম থেকে বের হয়। দরজা লাগিয়ে তোহফা শ্বাস ফেলে জামা ট্রায়াল দেওয়া শুরু করে। প্রতিটা জামা পরে নাকিবকে একে একে দেখায়। সবগুলো ট্রায়াল দেওয়া হলে নাকিব সেখান থেকে পছন্দ করে দেয়। তোহফার জন্য 3 পিস কেনা হতেই নিশাত তাকে নিয়ে শাড়ি কিনতে যায়। তোহফা বিরক্ত হচ্ছে এত মানুষের মধ্যে কেনাকাটা করতে। প্রায় রাত 11টা বেজে যায় কেনাকাটা শেষ করতে। হাসান আর নামির মিলে শপিং ব্যাগগুলো বাড়িতে এনে রাখে। নামির আর নিশাদকে খাইয়ে বাসায় নিয়ে যা, আমি তোহফাকে নিয়ে আসতেছি। কিন্তু ভাই রাতের বেলা আপনি একা যাবেন, কেউ দেখলে তো সমস্যা। তুই যা, চিন্তা করিস না। হাসান কিছু না বলে গাড়িতে ওঠে। নামির আর নিশাতও উঠে বসে গাড়িতে। তোহফা গাড়িতে উঠতে নিলে হাসান এসে গাড়ি স্টার্ট দেয়। তোহফা ভরকে যায় এমন কাণ্ডে। মুহূর্তেই গাড়িটা চলে যায় নিজ গন্তব্যে। গাড়ি তো চলে গেল, আমরা বাসায় ফিরবো কিভাবে? আমাদের বাসায় ফিরে কোনো কাজ নেই, তাই ফিরবো না। তাহলে রাতে থাকবো কোথায়? তুমি না একদম কথা বলো না, অথচ এখন খালি প্রশ্নই করছো। আরেকটা প্রশ্ন করলে তোমাকে এখানেই রেখে চলে যাব। নাকিবের হুমকিতে তোহফা চুপ হয়ে যায়। একটা রিক্সা ডেকে নাকিব উঠে বসে। তোহফা চুপ করে দাঁড়িয়ে থাকে। বাসায় ফিরবা না, এখানে থাকতে যাচ্ছে। তোহফা এসে রিক্সায় উঠে বসে। রিক্সা চলতে শুরু করে নাকিবের বলা গন্তব্যে। তোহফা আশেপাশে তাকাচ্ছে আর মুখ বোঝার চেষ্টা করছে রিক্সাটা কোথায় যাচ্ছে। নাকিবের পুরো মুখ ঢেকে থাকার কারণে তোহফা তাকে দেখতেও পাচ্ছে না। অনেকক্ষণ রিক্সা চালার পর একটা ছোট্ট রেস্টুরেন্টের সামনে এসে থামে। রিক্সা থেকে নেমে রাকিব তোহফার দিকে হাত বাড়ায়। নামো। তোহফা হাত বাড়িয়ে নাকিবের হাতটা ধরে রিক্সা থেকে নামে। রিক্সার ভাড়া মিটিয়ে দুজনে রেস্টুরেন্টের ভেতরে যায়। রেস্টুরেন্টের ভেতরে যেতেই তোহফা অবাক হয় পরিবেশ দেখে। ছোট্ট দোতলা একটা রেস্টুরেন্ট, যার আশেপাশে গাছপালা অনেক। দোতলায় এসে একটা টেবিলে নাকিব আর তোহফা বসে।
তোফা আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। নাকিব নিজের মুখ থেকে মাস্ক, সানগ্লাস আর ক্যাপটা খুলে টেবিলে রাখে। আচ্ছা, এখানে কোনো কাস্টমার নেই কেন? সবাইকে তাড়িয়ে দিয়েছি। তোফা নাকিবের কথার মানে বুঝতে পারে না। নাকিব চুলে হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দেয়। বোতল হাতে নিয়ে বসা থেকে উঠে চোখে মুখে পানির ঝাপটা দেয়। একটা ছেলে এসে নাকিবকে টিস্যু দেয়। টিস্যু দিয়ে মুখ মুছে আবার ওর চেয়ার টেনে বসে। তোফা এখনো বুঝতে পারছে না হচ্ছে কি। এত চিন্তা করে নিজের ছোট মাথাটা নষ্ট করার প্রয়োজন নেই মিসেস নাকিব মুন্সিফ শেখ। এটা আপনার বরের রেস্টুরেন্ট। এটার কথা কেউই জানে না হাসান বাদে। নাকিবের কাছ থেকে এমন তথ্য পেয়ে তোফা অবাক চোখে তাকায়। হাইওয়ের পাশের রাস্তায় ছোট্ট একটা রেস্টুরেন্ট খুলেছে নাকিব। গাছপালাতে ঘেরা এই রেস্টুরেন্টটা সহজেই যে কারো মনোযোগ কেড়ে নিতে সফল। ট্যুরিস্টরা ঘুরতে এলে এখানেই খেতে আসে। খুবই সাধারণ একটা রেস্টুরেন্ট, অথচ তোফার কাছে অসাধারণ লাগছে। পুরো রেস্টুরেন্টটা গ্রাম বাংলার থিমে সাজানো। দেশি খাবারের পাশাপাশি কিছু বিদেশি খাবারও রয়েছে মেনুতে। নাকিবের পছন্দ মতো দেশি মুরগি ভুনা আর সাদা ভাত এনে টেবিলে রাখে এক ছেলে। নাকিব আসবে সেটা শুনে ওরা এটা রান্না করেছে। ভাই, ভর্তা দেই? অনেক রকম ভর্তা বানানো হয়েছে। আমি ভর্তা খাই না জানিস তো সবুজ, তোর ভাবিকে জিজ্ঞেস কর। ভাবি, আপনাকে দেই? তোফা মাথা নাড়ায়। সবুজ বুঝতে পারে না তোফার উত্তর। খাবে নিয়ে আয়, তবে তবে ঝাল কম যেগুলো সেগুলো আনবি। আচ্ছা ভাই। আমি তো ঝাল খেতে পারি, অনেক ঝাল খাই। অতিরিক্ত ঝাল খাওয়া ভালো না। বেশি ঝাল খেলে পেট ব্যথা করবে। কম ঝাল খাবা, বুঝছো? নাকিবের কথা শুনে তোফার মুখে আধার নেমে আসে। নাকিব বিষয়টা বুঝতে পারে। এখানে বেশি ঝাল খেয়ে তোমার ঝাল লাগলে বিপদ, তখন আমি কিছু করতে পারবো না। বাসায় গিয়ে বেডরুমে বসে খেও আরামসে। নাকিবের কথার আগা গোড়া কিছুই তোফার বোধগম্য হয় না। তোফা নাকিবের দিকে অসহায় মুখ করে তাকিয়ে থাকে। কিছু বলবা? ব্রু উঁচিয়ে তোফাকে জিজ্ঞেস করে নাকিব। তোফা উপর নিচ করে মাথা নাড়ায়। বলে ফেলো। আচ্ছা, আপনি তখন বলেছিলেন এই রেস্টুরেন্টের বিষয়ে কেউ জানে না, কিন্তু জানে না কেন? জানাইনি তাই। আসলে ইচ্ছে নেই জানানোর। সব কিছু জানাতে হবে এমন তো না। কিছু জিনিস একান্ত নিজের থাকা উচিত। যেমন তুমি এখন থেকে আমার একান্ত জিনিস, যাকে লুকিয়ে রাখবো। শেষের কথাটা বলে নাকিব ঘাড় কাত করে তোফার দিকে তাকিয়ে থাকে। নাকিবের কথা শুনে তোহফা চুপ হয়ে যায়। হঠাৎ নাকিবের দৃষ্টিতে তার অস্বস্তি হতে শুরু করে। তোহফা চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। অস্বস্তি হচ্ছে? নাকিবের প্রশ্ন শুনে তোহফা থতমত খেয়ে যায়। নাকিব চেয়ার টেনে তোহফার পাশে এসে বসে। যেই জিনিসটা অস্বস্তি দেয় সেটার কাছাকাছি থাকবা, তাহলে অস্বস্তিটা কমে যাবে। এই যে তুমি আগে আমার দিকে তাকাতেই ভয় পেতে, আর এখন কত প্রশ্ন করো। এটা সম্ভব হয়েছে আমরা কাছাকাছি আছি তাই। তবে বেশি কাছাকাছি থাকলে সমস্যা। সব সময় আমার থেকে একটা দূরত্ব রাখবা, না হলে কি হবে জানি না। নাকিবের মুখে এমন কথা শুনে তোহফা পাশ ফিরে তার দিকে তাকায়। নাকিবের দৃষ্টি বাহিরে গাছের দিকে। তোহফার কাছে এত সব গুলিয়ে যাচ্ছে। নাকিবের হাব ভাব কথাবার্তা অন্যদের থেকে অনেকটাই আলাদা। আপাতত ভাবনা বাদ দিয়ে সময়টা উপভোগ করার চিন্তা করে তোহফা। ভাই, আর কিছু লাগবে? টেবিলে ভর্তার বাটি রেখে সবুজ জিজ্ঞেস করে। লাগলে ডাক দিব। সবুজ চলে যায় সেখান থেকে। খোলা আকাশের নিচে বসে খাবে এটা তোহফার কাছে বেশ লাগছে। ছাদের বাতিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। চাঁদের আলো আর বাহিরের আলোতে পুরো ছাদ আলোকিত, তাই অতিরিক্ত বাতির প্রয়োজন নেই। তোহফা প্লেটে ভাত নিতে নিলে নাকিব তাকে বাধা দেয়। আমার প্লেটে যথেষ্ট ভাত আছে, আলাদা করে নিও না। কেন? তুমি এত অবুঝ দেখেই ভালো লাগে। তোমার সরলতার কারণেই আজকে তুমি আমার পাশে। অতিরিক্ত বুদ্ধিমান মানুষ আমার অপছন্দ। নাকিবের কথার প্রেক্ষিতে তোহফা প্রশ্ন করতে নিলে নাকিব এক লোকমা ভাত তোহফার মুখে দেয়। তোহফা আর কিছু বলার সুযোগ পায় না। আমি নিজে খেতে পারবো, সমস্যা নেই। নাকিব তোহফার কথায় কান না দিয়ে নিজেও খেতে থাকে, তোহফাকেও খাইয়ে দেয়। এত যত্ন করে নাকিবকে খাওয়াতে দেখে তোহফাও আর বাধা দেয় না। খাওয়া শেষ হতেই নাকিব উঠে যায় হাত ধুতে। তোহফা বসা থেকে উঠে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। বাতাসে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই রকম পরিবেশ কখনো তোহফা উপভোগ করেনি। মনে মনে নাকিবকে ধন্যবাদ জানায়। ভালো লাগছে? অনেক বেশি। তোহফা নাকিবের দিকে তাকিয়ে হেসে জবাব দেয়। কালকে সকালে গুরুত্বপূর্ণ মিটিং না থাকলে তোমাকে নিয়ে এদিকে কোথাও থেকে যেতাম। রাত হয়ে গেছে অনেক, চলো বাসায় ফিরি। পকেট থেকে ফোন বের করে নাকিব বলে। ভাই, কোনো গাড়ি পাইতেছি না। যেই গাড়িটা আসার কথা ছিল ওইটার টায়ার গেছে। হাসান ভাইকে আসতে বলবো? না, আমি বের হয়ে দেখি সামনের রাস্তায় রিক্সা পাই কিনা। রিক্সা দিয়েই
বাজার পার হলে একটা সিএনজি পেয়ে যাব। প্রায় রাত 1টার বেশি বাজে। এখন এই রাস্তা দিয়ে ভাবিকে নিয়ে যাওয়া নিরাপদ না। তার উপরে আপনাকে কেউ চিনে ফেললে খবরটা পাঁচকান হয়ে যাবে। আজকের রাতটা থেকে যান, ভোরবেলা চলে যাবেন। চিন্তা করিস না, আবার আসবো, সেদিন থাকবো, আজকে ফিরতেই হবে। নাকিব ছেলেটার কাঁধে হাত দিয়ে বলে। ভাবি আবার আইসেন, ভাই তো মাসে একবার আসে দেখতে। আপনি ভাইকে নিয়ে মাসে না হলেও 3 থেকে 4 বার আসার চেষ্টা করবেন। তোহফা হেসে মাথা নাড়ায়। নাকিব তার মুখে মাস্ক, চোখে কালো সানগ্লাস এবং মাথায় ক্যাপটা পরে নেয়। নাকিব আর তোহফা রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে থাকে। রাত বাজে প্রায় 1:30টার বেশি। নিরিবিলি এই রাস্তায় 2 ধারে গাছপালা। দুজনে পাশাপাশি হেঁটে চলেছে। ভয় লাগছে? নাকিব তোহফাকে জিজ্ঞেস করে। অনেকখানি হাঁটতে হবে। সামনে বাজার আছে, সেখানে গেলে সিএনজি পেয়ে যাব। এখান থেকে রিক্সা পাওয়ার কথা, কিন্তু বেশ রাত হয়েছে, তাই বোধহয় রিক্সা নেই। ঘুম পাচ্ছে আমার। দ্রুত হাঁটো, ঘুম চলে যাবে। একবার সিএনজি পেলে বাসায় ফিরতে সময় লাগবে না। তোহফা আর কিছু না বলে হাঁটতে থাকে আস্তে আস্তে। নাকিবও তোহফার সাথে তাল মিলিয়ে হাঁটছে। অপর পাশ থেকে একটা গাড়ির আলো দেখা যায়। গাড়িটা যত কাছে আসছে, মিউজিক এবং ছেলেটাদের চিল্লা পাল্লার শব্দ তত বাড়ছে। একসময় গাড়িটা তোহফা আর নাকিবের কাছাকাছি চলে আসে। তোহফাকে দেখে গাড়িটার স্পিড কমিয়ে ফেলে ড্রাইভিং সিটে বসা ছেলেটা। গাড়ির ভেতরে বসা ছেলেগুলোর বয়স 19 থেকে 22 বছরের মধ্যে হবে। দেখিয়ে বোঝা যাচ্ছে নেশা জাতীয় দ্রব্য খেয়ে এরা ফুর্তি করছে। হেই বেবি, এত রাতে এখানে কি? চলো আমরা তোমাকে লিফট দেই। গাড়ির জানালা দিয়ে এক ছেলে মাথা বের করে বলে। তোহফা মাথার ওড়নাটা আরেকটু লম্বা করে দিয়ে হাঁটতে থাকে। নাকিব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকায়। সাথেরটা কে? বয়ফ্রেন্ড নাকি জামাই? এভাবে চোরের মতো মুখ ঢেকে রাখছে কেন? চেহারা দেখানোর মতো অবস্থা নাই, তাই মুখ ঢেকে রাখছে। বেবি, আমাদের কাছে চলে এসো, অনেক সুখ দিব। কথাগুলো বলে ছেলেগুলো হাসতে থাকে। মালটা সেই রে, একবার যদি কাছে পেতাম। ড্রাইভিং সিটে বসা ছেলেটা বলে। গাড়িটা তাদের অতিক্রম করে চলে যায়। ড্রাইভিং সিটে বসা ছেলেটা গাড়ির ব্রেক কষে। একটা চান্স নিয়েই দেখো। না, সাথে থাকা ছেলেটা যদি মারে? দ্বিতীয় ছেলেটা বলে। আমরা 4 জন, আর ওই পোলা একা। ও কি পারবে আমাদের সাথে? চল গিয়ে দেখি, যদি পাই তাহলে তো কোনো কথাই নাই। ড্রাইভিং সিটে বসা ছেলেটা বলে। ছেলেগুলো গাড়ি থেকে একত্রে বের হয়ে তোহফার দিকে দৌড়ে যেতে থাকে। হেঁটে অনেকখানি চলে এসেছে তোহফা আর নাকিব। শব্দ পেয়ে নাকিব পিছনে তাকিয়ে দেখে ছেলেগুলো আসছে। তুমি হাঁটতে থাকো, আমি আসছি। নাকিবের কথা মতো তোহফা হাঁটা না থামিয়ে চলতে থাকে। নাকিব ছেলেগুলোর দিকে ঘুরে দাঁড়ায়। ছেলেগুলো কাছাকাছি আসলে মুখের মাস্কটা খুলে ফেলে। এরপর চোখের সানগ্লাস আর সর্বশেষ মাথার ক্যাপটা খুলে। ছেলেগুলোর কাছে নাকিবের চেহারা স্পষ্ট হতেই ওরা উল্টো ঘুরে দৌড় দেয়। তোহফা পিছনে ঘাড় ঘুরিয়ে এমন কিছু দেখে চমকে যায়। গাড়িতে উঠেই ছেলেগুলো হাঁপাতে থাকে। শালার এমপি এত রাতে কি করে এখানে? এটা কি ওর গার্লফ্রেন্ড নাকি? আরে যেই হোক, চল এখান থেকে আগে। এমপি পেকা কেমন না কেমন কে জানে। একটা চান্স নিয়ে দেখি, এমপি তো একা আছে। আরে না, ঝামেলা হবে। এখান থেকে বের হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ড্রাইভিং সিটে বসা ছেলেটা গাড়ি স্টার্ট দেয়। দ্রুত গাড়ি টেনে সেখান থেকে চলে যায়। তোহফা মাথা নিচু করে হাঁটতে থাকে। নাকিব হঠাৎ তোহফার ডান হাতটা নিজের বাম হাতের আঙ্গুলের ভাঁজে আঁকড়ে ধরে। পাশ ফিরে নাকিবের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। একে একে মাস্ক, সানগ্লাস আর মাথার ক্যাপটা পরে নেয় নাকিব। অনেকক্ষণ হাঁটার পর ভাগ্যক্রমে একটা সিএনজির দেখা পেয়ে যায়। নাকিব তোহফার হাত ধরেই সিএনজির কাছে যায়। সিএনজি থামিয়ে উঠে বসে দুজনে। সিএনজিতে ওঠার পর নাকিব তোহফার হাত ছেড়ে দেয়, যাতে তোহফার অস্বস্তি না হয়। সিএনজি চলছে আপন গতিতে। তোহফা সেই গতিতে বাহিরে দেখতে ব্যস্ত। প্রায় 40 মিনিট পর সিএনজি থামে। গেট খুলে নাকিব বের হয়। এরপর তোহফাও বের হয়। আশেপাশে তাকিয়ে বাড়ি দেখতে পায় না। ভাড়া মিটিয়ে সিএনজি বিদায় করে দেয় নাকিব। আমরা এখানে কেন নামলাম? বাড়ি তো এখনো পৌঁছায়নি। এখানে নামলাম যাতে সিএনজি চালক আমাদের না চিনতে পারে। এখান থেকে 2 মিনিট হাঁটলেই বাড়ি পৌঁছে যাব। নাকিব জবাব দেয়। তোহফা জবাব পেয়ে আর কোনো প্রশ্ন করে না। হাঁটতে হাঁটতে দুজনে বাড়ির সামনে চলে আসে। গেটে নক করলে দারোয়ান এসে গেট খুলে দেয়। তোহফা আর নাকিব একত্রে ভেতরে প্রবেশ করে। নাকিব গাড়ির সব দরজার লক চাবি দিয়ে খুলে। এরপর দুজনে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে সকলে ঘুমাচ্ছে।
সিঁড়ি বেয়ে নাকিব আগে উপরে যায়, তোহফা পিছন পিছন যায়। রুমে এসে বিছানায় বসে তোহফা আর নাকিব চলে যায় গোসল করতে। ঘুমে চোখ জোড়া খুলে রাখতে না পেরে বিছানায় শোয় তোহফা। গোসল সেরে বাথরুম থেকে বের হয় নাকিব, দেখে তোহফা বিছানায় ঘুমাচ্ছে। একবার চিন্তা করে তোহফাকে জাগিয়ে বলবে জামা পাল্টে ঘুমাতে। পরক্ষণেই চিন্তাকে বিসর্জন দিয়ে ফোন হাতে নিয়ে রুমের দরজা লক করে রুম থেকে বেরিয়ে যায়। কেবিনে বসে সিসি ক্যামেরার ফুটেজগুলো একে একে দেখছে রুহুল। গত রাতে বাসায় বসেও দেখেছে, কিন্তু কোনো ক্লু পায়নি। তাই আজকে আবার সকালবেলা থানায় এসেই ফুটেজগুলো দেখছে। এই মুহূর্তে প্রচণ্ড বিরক্ত হচ্ছে রুহুল। দুটো কেসের একটারও কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এই থানায় বদলি হয়ে এসেছে মাসখানেক আগে। এতদিন পুরনো কেসগুলোর ফাইল ঘেটে দেখছিল, সেখানে দেখা গেছে প্রায় কেসই অমীমাংসিত, কিংবা এমন কাউকে খুনি হিসেবে গ্রেফতার করা হয়েছে যার কেসের সাথে কোনো যোগাযোগ সূত্রই নেই। ফাইলগুলো দেখে মাথায় অনেক রকম প্রশ্ন এসেছিল, কিন্তু সেগুলোর কোনো উত্তর রুহুল খুঁজে পায়নি। রুহুল জানে যদি মুশতাক খুন করে থাকে তাহলে তাকে ধরা অসম্ভব। রুহুলের শুধু চাই একটা ক্লু, ব্যাস তারপরই হয়তো সে পথ খুঁজে পাবে। স্যার আপনার চা। ইউসুফের ডাকে রুহুলের ভাবনার অবসান ঘটে। ইউসুফের হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দেয়। স্যার আমার মনে হয় না এই দুইটা কেসের একটাও সমাধান হবে। আগের কেসগুলোর মতোই এই কেসটাও, দুইটারও কোনো ভবিষ্যৎ নেই। আচ্ছা ইউসুফ সাহেব, কত বছর ধরে এই থানায় চাকরি করছেন? 5 বছর হবে। এই 5 বছরে এই থানায় কতজন এসিপি এসেছে? ইউসুফ মনে মনে গুনতে শুরু করে। তার চেহারা দেখে রুহুল আন্দাজ করে লিস্টটা বড় হবে। চায়ের কাপে চুমুক দিয়ে ইউসুফের দিকে তাকিয়ে থাকে উত্তরের অপেক্ষায়। আপনি নিয়ে 7 জন। কেউ ঘুষ না খেতে চাওয়াতে এখান থেকে বদলি হয়েছে, কেউ আবার অতিরিক্ত ঘুষ খাওয়াতে বদলি হয়েছে। এসপি থাকলে কি বা না থাকলেই কি মামলা হয়? 2-4 দিন পুলিশ একটু ঘুরে, এরপর ফাইলটা এক কোণায় পড়ে থাকে। রুহুল হাত থেকে খালি চায়ের কাপটা টেবিলে রাখে, মনোযোগ দিয়ে ইউসুফের কথাগুলো শুনে। এইসব তথ্য আদৌ কোনো কাজে লাগবে কিনা এই বিষয়ে অজানা সে। স্যার আপনি কি কিছু নিয়ে চিন্তিত? না, চিন্তা কেন করব, বসে বসে বোর লাগছিল তাই কেসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। কিন্তু আমার মনে হয় এই কেসগুলোতে সমাধান করার মতো কিছুই নেই। আপনি কি মোশতাক স্যারকে ভয় পেয়ে এটা বলছেন? ইউসুফের প্রশ্ন শুনে রুহুল হাসতে শুরু করে। এসিপি কে, আপনি না আমি? আপনি আপনার কাজ করুন ইউসুফ সাহেব, আমাকে আমার কাজ করতে দিন। ইউসুফ চায়ের কাপটা নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। সব এমপি ঘুষ কর শালারা। প্রথমে এমন ভাব করে দুনিয়া উল্টায় ফেলবো, এরপর টাকা দেখলেই কায়েত হয়ে যায়। কত এমপি আইলো গেল। কেবিনের চেয়ারে বসে রুহুল সিগারেটে ধোঁয়া উড়াচ্ছে আর ভাবছে এরপর কি হবে। কেস দুইটার একটাও সে সমাধান করতে পারবে না, সে বেশ বুঝতে পারছে। কালকে মুশতাক এসে কি হাঙ্গামা করে এখন শুধু তা দেখার অপেক্ষা। রুমের বিছানায় বসে তোহফা কফি খাচ্ছে আর শরৎচন্দ্রের একটা উপন্যাস মনোযোগ দিয়ে পড়ছে। গত রাতে এসে ঘুমিয়েছিল, এরপর আজকে সকালে ঘুম ভাঙে বেলা করে। সকাল 11টায় ঘুম ভাঙার পর নাকিবকে দেখতে পায়নি। আমির নিশা তো ততক্ষণে নিজেদের স্কুলে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে। নাকিব সকাল 7টা কিংবা 8টায় উঠে নিজের কাজে বেরিয়ে যায়। ফোনটা শব্দ করে বেজে উঠলে তোহফা ধরফরিয়ে উঠে বুকে থুতু দিয়ে নিজেকে শান্ত করে। ভাগ্যিস রুমে কেউ ছিল না। কেউ নিশ্চয়ই তোহফার কাণ্ড দেখে খিলখিলিয়ে হাসত। ফোনটা টেবিলের উপর থেকে নিয়ে দেখে ফোনের স্ক্রিনে এমপি সাহেব নামটা লেখা। যেদিন প্রথম নাকিব কল দিয়েছিল সেদিন কি জানি ভেবে তোহফা এই নামটা দিয়ে তার নাম্বারটা সেভ করে রেখেছিল। সত্যি সত্যি যে নাকিব এমপি হয়ে যাবে তোহফা তা বুঝতে পারেনি। নিজেকে শান্ত করে কল রিসিভ করে ফোনটা কানে দেয়। কল রিসিভ করতে এত দেরি হলো কেন? আমার কল দেখে চিন্তা ভাবনা করেছিলে নাকি? ফোনের অপর পাশ থেকে ঠান্ডা গলায় প্রশ্ন করে নাকিব। না, আসলে বই পড়ছিলাম। সকাল থেকে খালি বই পড়ছো আর কোনো দিকে খেয়াল নেই? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তাই আর কি। শুনো, রুম থেকে এখন একদম বের হবা না। ঘন্টা 2-1 রুমেই বসে থাকো। বাহিরের কাজ শেষ হলে লিজা তোমাকে জানাবে। আচ্ছা। নাকিব আর কিছু না বলে ফোন কানে দিয়ে চুপ করে থাকে। তোহফাও কানে ফোন দিয়ে চুপ করে থাকে। রাখছি। কথাটা বলে নাকিব কল কেটে দেয়। তোহফার কান থেকে ফোন নামিয়ে টেবিলের উপর ফোনটা রাখে। বইটা খুলে আবারও পড়া মনোযোগ দেয়। নিজেকে আজে বাজে চিন্তা থেকে দূরে রাখতে বই একমাত্র মাধ্যম। মিনিট 5 বইয়ের পাতার দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে বই হাতে নিয়ে নামে। খোলা চুলগুলো খোপা করতে গিয়েও করে না। গুটি গুটি পায়ে বারান্দার দিকে যায়। বারান্দায় দাঁড়ালে
এখান থেকে বাগানের একাংশ দেখা যায়। কিছুক্ষণ বারান্দায় পায়চারি করে তোহফা অস্থির হয়ে যায়। রুম থেকে বের হতে নিষেধ করাতে তোহফার মনে এখন কৌতূহল কাজ করছে। শ্বাস ফেলে বারান্দার চেয়ারে বসে বই খুলে পড়তে শুরু করে। এর মধ্যে আবারও ফোনটা বেজে ওঠে। চোখ মুখ কুচকে বইটা টি টেবিলে রেখে রুমে যায় ফোনটা আনতে। ফোন হাতে নিয়ে দেখে এমপি সাহেব লেখা। কলটা রিসিভ করে ফোন কানে দেয়। লিজা নিশাতের রুম থেকে শপিংয়ে ব্যাগগুলো এনে দিয়ে যাবে, তুমি সেগুলো আলমারির ডান পাশের পার্ট খুলে সেখানে রাখবা। যদি জায়গা না হয় মাঝখানের পার্টে থাকা আমার কাপড় সরিয়ে বা তার সাথে তোমারগুলো রাখো। আচ্ছা, কিন্তু কল রাখছি এখন, আমি একটু ব্যস্ত। তোহফা কিছু বলতে চাইছিল, তার আগেই নাকিব কল কেটে দেয়। ফোন হাতে নিয়ে আলমারির দিকে তাকায় সে। 3 পার্টের বিশাল আলমারি, যেটাতে তাকে মেরে অনায়াসে লুকানো যাবে। এই রুমে 2টো আলমারি, কেন তা তোহফার বোধগম্য হয় না। একটা 3 পার্টের বিশাল আলমারি আর একটা 2 পার্টের ছোট আলমারি। গিয়ে আলমারির ডান পার্টে হাত দিতেই দেখে লোক খোলা। আলমারির দরজা খুলে ভেতরে দেখে পুরো অংশটা খালি। দরজায় নক করার শব্দ হলে বিছানার উপর থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে দরজা খুলতে যায়। দরজা খুললে লিজা এক গাদা ব্যাগ নিয়ে রুমে প্রবেশ করে। ব্যাগগুলো বিছানায় রেখে লিজা হাঁপাতে শুরু করে। ভাবি, আপনারা কিছু লাগবে? না, কিন্তু নিচে কি কেউ এসছে? সাংবাদিক আসছে খালুর ইন্টারভিউ নিতে। তার কোম্পানি নাকি কি করছে সেই জন্য সে নিউজে আসবে। আচ্ছা, আমি গেলাম, কাজ আছে। লিজা রুম থেকে বের হয়ে গেলে তোহফা জামাগুলো গুছিয়ে রাখতে শুরু করে। ব্যাগ থেকে পুরাতন জামাগুলো বের করে রাখে। সময় কাটাতে ধীরে সুস্থে একে একে জামাগুলো ভাঁজ করে সযত্নে রাখে। বেলা 3টের দিকে তোহফা রুম থেকে বের হয়। গোসল করে নামাজ পড়ে রুমেই দুপুরের খাবার খেয়েছে। এখন নিচে যাচ্ছে রজনী বেগমের সাথে গল্প করতে। সিঁড়ি বেয়ে নিচে নামলে দেখে রাফি এদিক ওদিক তাকিয়ে পেছনে দরজা দিয়ে বাগানের দিকে যাচ্ছে। তোহফা কিছু না ভেবে রাফির পিছন পিছন যায়। দরজার পাশে দাঁড়িয়ে রাফির হাবভাব বুঝতে চেষ্টা করে। রাফি ফোন বের করে কাউকে কল দেয়। আরে তোমাকে বললাম না কল দিও না, তুমি আমার কথা বোঝো না? সময় হলে সব হবে, বললাম তো। রাফির ফোনের অপর পাশে থাকা মানুষটাকে বলে, একবার যদি নাকিব ভাইয়ের বউকে ম্যানেজ করতে পারে তাহলে হবে। এমন একটা মেয়েকে বিয়ে করছে, মেয়েটা প্রচণ্ড হাবাগোবা। এই মেয়ে এত বোকা, কি বলবো, একে দিয়েই আমাদের কাজ আদায় করতে হবে। রাফির হাসি দেখে তোহফা বিরক্ত হয়। একে তো তাকে নিয়ে মজা করছে, আবার কি বলতে চাইছে সেটাই বুঝতে পারছে না সে। শোনো, চিন্তা করবো না, আমি যেই কাজে নেমেছি সেটা সফল করেই ছাড়বো, তুমি শুধু ওদিকটা সামলাও। কথাটা বলে রাফি কল কেটে দেয়। তোহফা ধীর পায়ে সেখান থেকে সরে যায়। বুকে হাত দিয়ে একপাশে এসে দাঁড়ায়। ভাবি এখানে কি করছেন? আচমকা রাফির প্রশ্ন শুনে তোহফা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। রাফি তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে কি রাফি বুঝে গেছে এতক্ষণ তোহফা সব শুনে ফেলেছে? কি ভাবছেন ভাবি? কিছু না, আমি দাদির রুমে যাচ্ছিলাম। তোহফা উত্তর দেয়, আমার সাথে বসে একটু তো গল্প করলেও পারেন। আপনার দেবর আমি, আর আপনি আমার পেয়ারে ভাবি। নামিরকে যেমন সময় দেন আমাকেও একটু দিয়েন। রাফি তোহফার দিকে চোখ ঘুরিয়ে বলে। তোহফা কোনো উত্তর না দিয়ে রজনী বেগমের রুমের দিকে যায়। রাফি তোহফার যাওয়ার পানে তাকিয়ে থাকে। সে ভাবছে তোহফা তার কথাগুলো শুনেছে কিনা। মনে হয় না শুনেছে, শুনলে চেহারার রঙে আলাদা হতো। রজনী বেগমের রুমে এলে দেখে সে ফোনে কারোর সাথে আলাপ করছে। দরজার সামনে দাঁড়িয়ে তোহফা ইতস্তত করতে থাকে। ভেতরে যাবে নাকি যাবে না সেটা নিয়ে মনে দ্বিধা কাজ করতে থাকে। রজনী বেগম তোহফাকে খেয়াল করে ইশারায় তাকে কাছে ডাকে। তোহফা হেসে ভেতরে এসে রজনী বেগমের পাশে বসে। যতক্ষণ রজনী বেগম ফোনে কথা বলছিল ততক্ষণ তোহফা চুপ করে পাশেই বসেছিল। কথা বলা শেষ হতেই কল কেটে রজনী বেগম তোহফার দিকে তাকায়। এতক্ষণে তোর মনে পড়লো আমার কথা? আমি তো রুম থেকে মাত্রই বের হলাম। সারাদিন রুমে শুয়ে বসে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়ে গেছে। নিজেকে এখন তোমার থেকে বুড়ি লাগছে। এই একদম আমাকে বুড়ি বলবি না, আমি এখনো ইয়াং। বিয়ে করতে চাইলে লাইন লেগে যাবে আমার পেছনে। না, তুমি এভারগ্রিন। তোমাকে দেখলেই মনে হয় তুমি নিশাতের বয়সী। যখন ছিলা তখন চোখ ধাঁধানো সুন্দরী ছিলা। তোহফা গালে হাত দিয়ে বলে, তার বলতে আমি কিশোরী হতেই রোজ বিয়ের প্রস্তাব আসতো বাড়িতে। বড় বড় ঘর থেকে আমাকে নিতে চাইতো বউ করে, অথচ আমার বিয়ে হয়েছিল প্রেম করে। কিভাবে যে এই লোকের প্রেমে পড়লাম কে জানে। তোমাদের প্রেম করে বিয়ে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নাবিকের দাদাকে দেখলে আরো বিশ্বাস হতো না। লোকটা ছিল রকচটা, বদমেজাজি, সব সময় রাগটার নাকের ডগায় থাকতো। বংশের বড় ছেলে ছিল,
তাই তার অহংকার ছিল অনেক। রজনী বেগম বলে। তোমার মতো এত মিষ্টি মেয়ে কিভাবে এমন মানুষের প্রেমে পড়লাম? শোন তাহলে, আমি তখন স্কুলে পড়ি, বয়স ছিল 15। সেই সময় ওনার বয়স ছিল 35। লোকটা আমার থেকে 20 বছরের বড় ছিল, অথচ তাকে দেখলে মনে হতো 25 বছরের এক যুবক। ওনার বাবার টাকা ছিল অনেক, সেই সুবাদে উনি ছিলেন বাবার বিগড়ে যাওয়া ছেলে। পড়াশোনা ঠিক মতো না করে ঢোকেন রাজনীতিতে। আমি ছিলাম খুবই রক্ষণশীল পরিবারের মেয়ে। এলাকায় ওনাকে দেখে আমার ভালো লেগে যায়। এরপর পত্র দিতে শুরু করি, কিন্তু বরাবরই আমার বয়স কম বলে সে আমার পত্র গ্রহণ করতো না। একসময় আমি জেদ করে স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। পরপর 5 দিন স্কুলে যাইনি। ষষ্ঠ দিনের দিন আমার বান্ধবী একটা পত্র নিয়ে আসে, যেটা তার পক্ষ থেকে ছিল। সেখানে সে জানায় সে আমাকে ভালোবাসে, কিন্তু বয়সে এত তারতম্যের কারণে সে ভয় পাচ্ছে যদি কেউ মেনে না নেয়। আমি ফিরতি পত্রে তাকে বলেছিলাম কেউ মেনে না নিলে তার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাব। এরপর শুরু হয় আমাদের প্রেম। তবে এই প্রেম টিকে ছিল 15 দিনের মতো। একদিন বাবা এসে বাড়িতে মায়ের সাথে চিল্লাপাল্লা করে। সে মাকে জানায় সে জেনে গেছে আমার সম্পর্ক শেখ বাড়ির ছেলের সাথে। কথাগুলো বলে রজনী বেগম থামে। এরপর কি হলো দাদি? তোহফা কৌতূহল হয়ে জিজ্ঞেস করে। বাসা থেকে আমাকে বিয়ে দেওয়া তোড়জোড় শুরু করে। কেউই আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে দিতে রাজি ছিল না, কারণ তার বয়স ছিল বেশি আর সে রাজনীতি করে। আমার বাপ চাচার ভাষ্য মতে সে ছিল গুন্ডা। বাড়ি থেকে বিয়ের জন্য ছেলে ঠিক করা হলো, যে মাত্র কলেজ পাশ করে বেরিয়েছে, বয়স 20 কিংবা 21 হবে। আমি শুধু দিনরাত কান্না করতাম। তখন তো মোবাইল ছিল না, ছিল টেলিফোন, তাও তার সাথে কথা বলতে পারতাম না। বিয়ের দিন তো আমি কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাব অবস্থা। অমনি তোর দাদা লোকজন নিয়ে এসে হাঙ্গামা শুরু করলো। আমার বাপ চাচা ভাই সবাই ভয়ে কিছু বলতে পারছিল না। সেই বিয়ের আসরেই সে আমাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। এরপরই বদলে যায় আমার জীবন। তোহফা রজনী বেগমের কথাগুলো মুগ্ধ হয়ে শুনে। তোমার প্রেম কাহিনী দিয়ে তো পুরো একটা সিনেমা করা যাবে। রজনী বেগম তোহফার কথা শুনে হাসে। তারপর কি হয়েছিল দাদি? দাদাবাড়ির লোক তোমাকে মেনে নিয়েছিল? প্রথমে মানতে চাইনি, তবে আমার শাশুড়ি আর সে আমাকে অনেক ভালোবাসতো। আমি তো অনেক ভীতু আর বোকা ছিলাম। বিয়ের পর চঞ্চলতা কমে চুপচাপ হয়ে গিয়েছিলাম। এটা নাবিকের দাদা বুঝতে পেরে আমাকে নিয়ে রোজ রাতে ঘুরতে বের হতো। আস্তে আস্তে আমিও তার সাথে ফ্রি হতে শুরু করলাম। বাড়ির মানুষগুলো আমাকে মেনে নিল। হয়ে গেলাম সারা জীবনের জন্য এ বাড়ির সদস্য। আমার শাশুড়ি অনেক ভালো ছিলেন। সে না থাকলে আমি এ বাড়িতে থাকতে পারতাম না। রজনী বেগম স্মৃতিচারণ করে বলে। তোমার বাড়ির লোক পরে মেনে নিয়েনি? না, তারা তাদের জেদে অটল ছিল। বাবার মৃত্যুর পরও তার লাশটা আমাকে দেখতে দেওয়া হয়নি। রজনী বেগমের কথা শুনে তোহফার হাসিমুখ মিলিয়ে যায়। এর বদলে চোখে মুখে বিষণ্ণতা নেমে আসে। রজনী বেগম দীর্ঘশ্বাস ফেলে। এতগুলো বছর ধরে চেপে রাখা ব্যথাটা হঠাৎ আবারও নিজের উপস্থিতি জানান দিল। এই ব্যথার শুরু আছে, তবে নেই কোনো শেষ। রজনী বেগমের চেহারা দেখে তোহফা কিছুটা আন্দাজ করে সে না বুঝেই এইসব জিজ্ঞেস করে তাকে কষ্ট দিয়েছে। দাদি, তুমি তো তাও দাদার ভালোবাসা পেয়েছো, যে তোমাকে আগলে রেখেছে। তোহফা রজনী বেগমের কাঁধে হাত রেখে নরম গলায় বলে। হ্যাঁ রে, সে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার কথা রেখেছে। আমাকে সবসময় রানী বানিয়ে রেখেছে। ছেলে 3টা 3 রকম হয়েছে, তবে ওদের বাবা যাওয়ার পর ওরা আমার যথেষ্ট খেয়াল রাখে। আমি বড়ই ভাগ্যবতী, তার মতো মানুষের ভালোবাসা পেয়েছি। কারো কবির ভালোবাসা পেতেও ভাগ্য লাগে। রজনী বেগম ঠোঁটের কোণে হাসি রেখে বলে। তুমি বড়ই ভাগ্যবতী দাদি, তোমায় দেখে এখন আবার হিংসা হচ্ছে। হয়েছে, আমার আর প্রশংসা করতে হবে না। নিজের শাশুড়ির দিকে একটু খেয়াল রাখিস। গত রাতে তোরা দেরিতে ফিরেছিস, এটা নিয়ে পারু কিন্তু একটু রাগ করে আসে। তাহলে এখন কি করব? পারু এই বিষয়ে জিজ্ঞাসা করলে বলবি নাবিক কাজে আটকে গিয়েছিল, তাই দেরি হয়েছে। এটা বললে বিশ্বাস করবে? তা তো করবে না, তবে ওনার মনের খুঁতখুঁত কিছুটা কমবে। তুমিও কি এমন শাশুড়ি ছিলে? তোহফার প্রশ্ন শুনে রজনী বেগম হাসতে থাকে। এই পরী, তোমার তো দেখাই নাই। আমি ভাবলাম আবার পরীটা আকাশে উড়ে গেল নাকি।
খুব চিন্তায় ছিলাম। আশেপাশে এত শয়তানকে আবার কখন আমার পরীকে নিয়ে যাবে টেরও পাবো না। নামির হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে বলে। নামিরের গলা পেয়ে তোহফা আর রজনী বেগম তাকায়। স্কুল ড্রেস পরিহিত নামির মুখ ভার করে দাঁড়িয়ে আছে। তোহফা বসা থেকে উঠে নামিরের হাত ধরে। আমি তো বাসাতেই ছিলাম, তুমি তো ক্লাসে গেলা। আমি দেখছি সবই, তুমি মেজো ভাইকে পেলে আমাকে ভুলেই যাও, পাত্তাই দাও না। অ্যাম আই নট এনাফ হ্যান্ডসাম? নামিরের প্রশ্ন শুনে তোহফার হাসি পায়। রজনী বেগম হাসতে থাকে নামিরের এমন কথাই। এদিকে আমি যে সিঙ্গেল, আমার দিকে তো খেয়ালই করিস না। বিবাহিত মেয়েটাকে বিরক্ত করিস। দুই পড়িয়া জিনের মধ্যে ব্যাককলাপ হচ্ছে, তুমি কেন বিরক্ত করছো? বা এখন আমি পথ। ঠিক আছে, আসিস আবার আমার কাছে। তুমি তো আমার মনের মধ্যে থাকো, আর মনের বাইরে পড়ি থাকে। তোহফা হাসতে থাকে নামিরের কাণ্ড দেখে। নামির, যাও আগে গোসল করে খেয়ে নাও, জলদি যাও, অনেক বেলা হয়েছে। জি ম্যাডাম, আপনার আদেশ পালন করার নামির শেখের কাজ। এখনো যাওনি? যাও। যাচ্ছি, তুমি গিয়ে টেবিলে ভাত নিয়ে আমার জন্য অপেক্ষা করো। রুম থেকে বেরিয়ে নামির বলে। 3 ভাইয়ের মধ্যে নামিরই সব থেকে চঞ্চল আর দুষ্টু। এরা 3 ভাই 3 প্রকৃতির। রজনী বেগম হাসি মুখে বলে। আপনার সব থেকে পছন্দ কাকে? সবগুলোকে অনেক ভালোবাসি, তবে নাবিকটা আমার বড্ড আদরের। ছেলেটা একদম আমার মনের মতো। ওর বাবা কিংবা বড় ভাইয়ের মতো বদমেজাজি না, একদমই। রজনী বেগমের থেকে এমন উত্তরই বোধহয় মনের অজান্তে তোহফা আশা করছিল। আমি গিয়ে দেখি নিশাত কি করছে, তুমি থাকো, একটু পরে চা বানিয়ে দিয়ে যাব। হ্যাঁ যা, এখন তো আসরের আজান দিবে। আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে বসবো। তোহফা মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে উকি দিলে দেখে বেশ রান্নার প্রস্তুতি চলছে। লিজা আর খুশি বেগম কাজে ভীষণ ব্যস্ত। তাদের কাছে শ্বাস ফেলারও সময় নেই। কি ব্যাপার, এই বিকেলবেলা তোমরা রান্নার প্রস্তুতি নিচ্ছ? কেউ কি আসবে? মেহমান আইবে, কিন্তু কে তা জানি না। খালাম্মা কইল সব প্রস্তুত করে রাখতে। ও, করো তাহলে। তোহফা রান্নাঘর থেকে সরে সিঁড়ি বেয়ে উপরে চোখ গেলে দেখে দিলারা নিশাতের রুম থেকে বের হচ্ছে। দিলারার চোখ মুখে খুশি ঝিলিক। তোহফা বুঝতে পারছে না দিলারাকে এত খুশি দেখাচ্ছে কেন। তোহফাকে দেখেও না দেখার ভান করে দিলারা সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। নিচে বাম পাশে একটা গেস্ট রুম রয়েছে, সেখানেই দিলারাকে থাকতে দেওয়া হয়েছে। তোহফা দিলারার থেকে মনোযোগ সরিয়ে নিশাতের রুমে প্রবেশ করে। নিশাত ফুপিয়ে কান্না করছিল। রুমে প্রবেশ করে এমন কিছু দেখে তোহফা চমকে যায়। এগিয়ে গিয়ে নিশাতের বাহুতে হাত রাখে। পিছনে ঘুরে তোহফাকে দেখে নিশাতের কান্নার বেগ বেড়ে যায়। তোহফাকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন দিতে থাকে নিশাত। নিশাতের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে সে। নিশাতের কান্না থামার বদলে আরও বেড়ে যায়। কি হচ্ছে কিছুই বোধগম্য নয়, সবই অস্পষ্ট ও ধোঁয়াশা। হচ্ছেটা কি এ বাড়িতে? এমন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে তোহফার, কিন্তু এর উত্তর অজানা। রুহুল কেবিনে বসে কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে। কাজ না থাকায় আপাতত নিজেকে ব্যস্ত রাখার একমাত্র মাধ্যম এটা। কনস্টেবল ইউসুফ 2 বার এসে ঘুরে গেছে, কিন্তু রুহুল তাকে পাত্তা না দিয়ে নিজে কাজে ব্যস্ত। ইউসুফ মোটামুটি বিরক্ত রুহুলের এহেন কর্মকাণ্ডে। হঠাৎ গান বন্ধ হয়ে গেলে রুহুল ভ্রু কুঁচকে টেবিলের উপর থাকা ফোনটার দিকে দৃষ্টি রাখে। ফোন সাইলেন্ট থাকায় কল আসাতে কোনো শব্দ হয়নি। বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে কলটা রিসিভ করে কানে নেয়। হ্যালো, এসিপি রাহুল বলছি। কী খবর এসিপি, ভালো আছেন? মুশতাক হেসে জিজ্ঞেস করে। মুশতাকের গলা পেয়ে রুহুলের মুখে হাসি ফুটে ওঠে। আরে এক্সএমপি, কি অবস্থা? আমি আরও ভাবলাম আপনি আমাকে ভুলেই গেছেন। আপনাকে বলিনি এসিপি, আসলে হুট করেই ব্যবসার কাজের চাপ বেড়ে গেছে, তাই খোঁজ নিতে একটু দেরি হলো। তা কি সিদ্ধান্ত নিলেন? আমি তো প্রথম দিন থেকে সিদ্ধান্ত নিয়ে আছি। আপনার কি মনে হয় এ কটা সরকারি টাকায় আমার কিছু হয়? এতে তো পানিও গরম হয় না। রুহুলের কথা শুনে মুশতাক অট্টহাসিতে ফেটে পড়ে। আপনি বেশ চালাক এসিপি রুহুল, আপনাকে দেখে মনে হয়নি আপনি এমন। মনে হচ্ছে আমার অফারের অপেক্ষায় ছিলেন। ঠিক আছে, আপনার 30 আপনার কেবিনে পৌঁছে যাবে। কে ভালো কে মন্দ চেহারায় লেখা থাকে না। 30 না, 50 লক্ষ দিতে হবে। বাহ, সামান্য এক কেসে 50 ছাড়ছেন? এর আগে এসব কেস 5-10 দিয়ে মিটিয়েছি। আমি যদি আপনার কাছে সেধে যেতাম তাহলে বেশি হলে 10 দিতেন আমাকে, কিন্তু আপনি আমার কাছে এসেছেন বলেই আমার দাবি আছে। আপনি জানেন
এই কেসে আপনাকে ফাঁসাতে আপনি যে উপস্থিত ছিলেন সেটাই যথেষ্ট। পুরো হোটেলের স্টাফ, সেখানে থাকা লোক, মিডিয়া সবাই সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। আপনাকে ভেবেছিলাম এক, এখন দেখি আপনিও আমাদের মতোই মুখোশধারী স্মার্ট মব। মুশতাকের কথা শুনে রুহুল হাসে। টাকা পৌঁছে যাবে আপনার কেবিনে, তবে টাকা দিব এই কেস বন্ধ করার সাথে সাথে আপনাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? জোড়া খুনের কেসে নাকিবকে পাশাতে হবে। কিভাবে পাশাবেন আপনার বিষয়ে, আর আমার গোডাউনের নাকিবই আগুন দিয়েছিল সেটাও প্রমাণ করতে হবে। মুশতাকের কথা শুনে রুহুল প্রচণ্ড অবাক হয়। নিজের ভাইকে ফাঁসাতে চাচ্ছেন? কি দুনিয়া রে, এখানে কেউ কারো না। ঠিক বলেছেন, এখানে টাকা আর ক্ষমতাই সব। এইসব নিয়ে না ভেবে আপনি শুধু আপনার কাজ করুন। হয়ে যাবে, তবে টাকা আমার ব্যাংকে পাঠাবেন। এতগুলো ক্যাশ বাসায় রাখা সেফ না। আমি ব্যাংক ডিটেলস আপনার ম্যানেজারকে দিয়ে দেব। ঠিক আছে, রাখছি। আমার কাজটা হলে খুশি হয়ে আপনাকে আরও কিছু বকশিশ দেব। মুশতাকের কথা শুনে রুহুল হাসে। মুশতাক কল কেটে দেয়। টাকাও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। ইউসুফ চা নিয়ে কেবিনে প্রবেশ করছিল, তখন রুহুলের গলায় এমন গান শুনে সে থমকে যায়। কি বুঝলেন ইউসুফ সাহেব? সময় থাকলে কিছু কামিয়ে নিন, এসব সরকারি চাকরিতে পোষাবে না। ইউসুফ কিছু না বলে চা এনে টেবিলে রেখে চলে যায়। রুহুল চায়ের কাপে চুমুক দিয়ে কানে ইয়ারফোন গুঁজে আবারও গান শুনতে থাকে। বাড়ির বসার ঘর সুন্দর করে গোছানো হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে স্পেশাল কোনো মেহমান আসবে। তোহফা ঘুরে ঘুরে সব দেখছে। লিজা আর খুশি বেগম সহ বাকি লোকরাও কাজ করছে। রজনী বেগম তোহফাকে নিষেধ করেছে কোনো কাজ করতে, তাই সে ঘুরছে আর সকলের কাজ দেখছে। নিশাত রুমে ঘুমাচ্ছে, তখন কান্নার কারণটা বলেনি, আর তোহফাও এই বিষয়টা নিয়ে একদম জোর করেনি। নিশাতকে শান্ত করে গোসল করিয়ে খাবার খাইয়ে বিশ্রাম নিতে বলে। নিশাতও চুপচাপ সব করে বিশ্রাম নিতে যায়। নামির আর রাফি কোনো কারণে বাইরে গেছে, যেটা তোহফার অজানা। শোনো, রুম থেকে সন্ধ্যার পর একদম বের হবা না। নাকিব তোমাকে বলেছে কিনা জানি না, তবে আমি বলে দিলাম। পারভিন শেখ তোহফাকে বলে। তোহফা মাথা নাড়ায়। গত রাতে কখন বাসায় ফিরেছো? পারভিন শেখ চোখ জোড়া ছোট করে তোহফাকে জিজ্ঞেস করে। সময় তো দেখিনি, তবে রাত হয়ে গেছিল। আমি তো এসেই ঘুমিয়েছি। নিজের লিমিটে থেকো, না হলে পুড়ে ছাই হবা। কথাটা বলে পারভিন শেখ সেখান থেকে প্রস্থান করে। তোহফা পারভিন শেখের কথা কিছুই বুঝতে পারে না, মন খারাপ করে উপরে রুমে চলে যায়। রুমে এসে টুকটাক কাজ করতে থাকে। বারান্দায় গিয়ে গাছগুলোতে পানি দেয়। মাগরিবের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ হলো। তোহফা রুমের ডিভানে বসে মনোযোগ দিয়ে বই পড়ছিল। হঠাৎ হাত পা নাড়িয়ে পিছনে ঘুরে বসতেই এই অসময়ে বিছানায় নাকিবকে শোয়া দেখে চমকে যায়। পাশ ফিরে দরজার দিকে তাকায়। দরজা খুলে নাকিব এসে বিছানায় শুয়েছে। এটা সে খেয়াল কিভাবে করেনি, সেটাই নিজেকে বিশ্বাস করতে পারছে না। পুরোই অসম্ভব একটা ব্যাপার। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে নাকিব। তুমি এত মনোযোগ দিয়ে বই পড়ে তোমার সামনে কাউকে মেরে ফেললেও টের পাবা না। তোহফা ভরকে যায় নাকিবের কথা শুনে। আসলে খুবই ইন্টারেস্টিং একটা বই, তাই শেষ করার জন্য দিনরাত পড়ছি। এক পাতা পড়লে আরেক পাতা পড়তে ইচ্ছে করে। আমি একটু ঘুমাবো, ঠিক 1 ঘন্টা পর আমাকে ডেকে দিবা। এর মধ্যে কেউ দরজায় নক করলে একদম দরজা খুলবা না। তোহফা নাকিবের কথার প্রেক্ষিতে আর কিছু বলে না, বইয়ের পাতায় মনোযোগ দেয়। মিনিট 10 পর নাকিব ঘুমে তলিয়ে যায়। হাত থেকে বইটা রেখে রুমের বাতি নিভিয়ে দেয় তোহফা, যাতে নাকিবের ঘুমের সমস্যা না হয়। নাকিব বালিশ রেখে এমনিই বিছানায় মাথা রেখে ঘুমাচ্ছিল। এটা তোহফার নজরে আসে। ধীরে ধীরে বিছানায় গিয়ে বালিশ এনে নাকিবের মাথার নিচে দিয়ে দেয়। নাকিবের মাথাটা বালিশে রাখতেই তোহফার সরে যায়। ডিভান থেকে বইটা নিয়ে বারান্দায় চলে যায় পড়তে। বারান্দায় চেয়ারে বসে বই পড়ায় মনোযোগ দেয়। নাকিব পাশ ফিরে শোয়। চোখ জোড়া খুলে বারান্দায় তাকালে তোহফার ছায়া দেখতে পায়। সবেই ঘুম এসেছিল চোখে। তোহফার স্পর্শে ঘুমটা ভেঙে গেছে। তবে ঘুমের থেকেও তোহফার যত্ন নাকিবের কাছে বেশ লাগছে। বিরক্ত না হয়ে নাকিব এরকম যত্ন আরও চাইছে। এভাবে কাছে আসলে তো সব ধ্বংস হয়ে যাবে, তখন কিভাবে সামলাবো আমি নিজেকে? এই পৃথিবীকে আমাদের এক হতে দিবে নাকি আমায় কাঙাল করে ছাড়বে? নাকিব বিড়বিড় করে নিজেকে প্রশ্ন করে। বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। অজানা অনেক কিছুই আমরা বইয়ের পাতা থেকে জানতে পারি। বইকে বলা যেতে পারে এক ধরনের হাতিয়ার, যা দিয়ে মানুষকে বাঁচানো যেতে পারে, আবার ধ্বংসও করা যেতে পারে। কিভাবে সেটা ব্যবহার করবে তা সম্পূর্ণ নির্ভর করে পাঠকের উপর।
আকাশে চন্দ্রের উপস্থিতি দেখা যাচ্ছে, তবে পূর্বের দিনের মতো চন্দ্রটা ধরণীতে অত আলো দিচ্ছে না। মেঘের আড়ালে কিছুক্ষণ পরপর চন্দ্র নিজেকে লুকিয়ে ফেলছে। নিরিবিলি পরিবেশে বইয়ের পাতায় ডুবেছিল তোহফা। হুট করে খেয়াল হয় নাকিবের কথা। ফোনটা কাছে না থাকায় সময় সম্পর্কে এই মুহূর্তে তার ধারণা নেই। দ্রুত বইটা বন্ধ করে রুমে পা বাড়ায়। টেবিলের উপরে থাকা বাটন ফোনের পাওয়ার বাটন চেপে দেখে রাত 8:30 বাজে। নাকিব তাকে বলেছিল 1 ঘন্টা পর ডেকে দিতে, অথচ 1.5 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে। নিজের বোকামির জন্য মাথার পিছনে নিজের হাত দিয়ে আলতো চড় দেয় তোহফা। চোখ সরিয়ে বিছানায় তাকিয়ে ঘুমন্ত নাকিবকে দেখে। গায়ের পাঞ্জাবিটা না খুলেই সেটা পরে ঘুমাচ্ছে সে। উবুর হয়ে বালিশে মুখ গুজে ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে নাকিব। তোহফার মোটেও ইচ্ছা করে না নাকিবকে জাগাতে। সেই রুমে এসেছে পরে, আজকেই নাকিব বিছানায় ঘুমাচ্ছে। গুটি গুটি পায়ে বিছানার দিকে তোহফা এগিয়ে যায়। কিভাবে নাকিবকে ডেকে তুলবে বুঝতে পারে না। এই যে শুনছেন, ওঠেন। তোহফার এমন ধীর গলা ঘুমন্ত নাকিবের কর্ণ পর্যন্ত পৌঁছায় না। শ্বাস ফেলে তোহফা কিছুটা নাকিবের দিকে ঝুঁকে ডান হাত দিয়ে নাকিবের বাহু ধরে ঝাঁকাতে থাকে। ওঠেন, রাত 9টা বাজতে চললো, আপনি ডেকে দিতে বলেছিলেন, শুনছেন? ওঠেন না। নাকিবকে ডাকতে ডাকতে অধৈর্য হয়ে যায়। বিছানায় বসে আরও জোরে নাকিবের বাহু ধরে ঝাঁকাতে শুরু করে তোহফা। নাকিব চোখ মুখ কুচকে ঘুম ঘুম চোখে তোহফার দিকে তাকায়। ওঠেন, না হলে আপনার দেরি হবে। কোথাও যাবেন? গেলে ওঠেন। তোহফার নাকিবের হাত টেনে ধরে বলে। নাকিব হাত ঘুরিয়ে টান দিলে তোহফা বিছানায় পড়ে যায়। তোহফা বোকার মতো পাশে তাকিয়ে দেখে নাকিব আধশোয়া অবস্থায় ঘুম ঘুম চোখে তার দিকে তাকিয়ে আছে। আপনি ডাকতে বললেন, আমি তো তাই বললাম, তারপরেও এমন করলেন। কি করেছি? এই যে ফেলে দিলেন, ব্যথা পেলাম। তোহফা শোয়া অবস্থায় বাম হাত দিয়ে ডান হাতের আঙ্গুল ঘষে বলে। নাকিব এগিয়ে এসে তোহফার ডান হাত টেনে ধরে। হাত ধরায় তোহফা ভরকে যায়। কোন আঙ্গুলে ব্যথা লেগেছে? নাকিবের ঠান্ডা গলায় প্রশ্ন শুনে তোহফা ঢোক গিলে। কোনো উত্তর না পেয়ে হাত থেকে নজর সরিয়ে তোহফার দিকে তাকায় নাকিব। আবছা আলোতে নাকিবের এমন দৃষ্টি তোহফার শ্বাস প্রশ্বাস আটকে দেয়। কি হয়েছে, ঠিক আছো তুমি? হাত ছেড়ে তোহফার গালে হাত রেখে আবারও জিজ্ঞেস করে। তোহফা একবার ডানে বামে মাথা নাড়ায়, আবার উপর নিচ করে মাথা নাড়ায়। তোহফার কাণ্ড দেখে নাকিব কিছু না বলে বৃদ্ধা আঙ্গুল দিয়ে তোহফার গালে স্লাইড করতে থাকে। তোহফার প্রচণ্ড অস্বস্তি হতে শুরু করে। হুট করে নাকিবের হাত সরিয়ে সে উঠে বসে। বিছানা থেকে নেমে এক প্রকার দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। তোহফার কাণ্ডে নাকিব মোটেও বিচলিত হয় না। তার আচরণ দেখলে মনে হবে এমনটা স্বাভাবিক। নাকিবও বিছানা থেকে নেমে ফোনটা হাতে নেয়। হাসানের অনেকগুলো কল দেখে কল ব্যাক করার চিন্তা করে। তখনই দরজায় নক করার শব্দ হলে নাকিব গিয়ে দরজা খুলে। দরজার সামনে পারভীন শেখ থমথমে চেহারায় দাঁড়িয়ে আছে। নাকিবের কুচকানো পাঞ্জাবি আর চোখে মুখে ঘুমের রেশ দেখে পারভীন শেখ বিরক্ত হয়। রুমে দৃষ্টি ফেললে অন্ধকার ব্যতীত কিছু দেখতে পায় না সে। গেস্ট এসেছে সেই কখন, অথচ তোর খবর নেই। নিচে আয় জলদি, আর পাঞ্জাবি বদলে আসবি অবশ্যই। সব কিছুরই একটা সময় আছে, সময় জ্ঞানের বড়ই অভাব তোদের সবার। গম্ভীর গলায় কথাগুলো বলে পারভীন শেখ। যাও, আসতেছি। এতক্ষণ বসেছিল, আর 10 মিনিট বসলে মহাভারত অশুদ্ধ হবে না। নাকিব পারভীন শেখের কথার জবাবে বলে। পারভীন শেখ আর কিছু না বলে চলে যায়। দরজা লক করে নাকিব হাসানকে কল দেয়। ভাই, ঘটনা তো ঘটে গেছে। জানতাম এটাই হবে, যা বলেছি সেটাই করো। কাজ শেষ করে আসতেছি আমি। আমার জন্য খাবার রাখতে বললেন। কল রাখো। কল কেটে নাকিব বারান্দার দিকে তাকায়। তোহফা গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ফোনটা বিছানায় রেখে নাকিব তোহফার দিকে এগিয়ে যায়। অকারণেই মেয়েটার আশেপাশে থাকতে তার ভালো লাগে। বারবার ইচ্ছে করে তোহফাকে লজ্জা দিয়ে তার বোকা বোকা প্রশ্ন শুনতে। গলায় গরম হাওয়ার উপস্থিতি টের পেতেই তোহফা পিছনে ঘুরে তাকায়। নাকিবের ঠোঁট প্রসারিত করে তোহফার গলায় ফু দিচ্ছিল। গলায় মশা ছিল, সেটা তাড়ালাম। নাকিবের কথা শুনে তোহফার সাথে সাথে গলায় হাত দেয়। এখন নেই, চলে গেছে। আমি স্পর্শ করলে তো তোমার অস্বস্তি হয়, তাই ফু দিয়ে মশা তাড়িয়েছি। কথাটা বলে নাকিব রুমে চলে যায়। আলমারি থেকে পাঞ্জাবি বের করে গোসলে চলে যায় নাকিব। তোহফা এখনো বোকার মতো নাকিবের যাওয়ার পানে তাকিয়ে আছে। নাকিবের হাবভাব তার কাছে মোটেও বোধগম্য নয়। নাকিব যেতেই তোহফা রুমে আসে। বিছানাটা গুছিয়ে রেখে কী করবে ভাবতে থাকে। ইচ্ছে করছে নিশাতের রুমে যেতে, কিন্তু অনুমতি ছাড়া যেতেও পারবে না সে। তোহফার ভাবনার মাঝেই দরজায় নক করার শব্দ হয়। এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে নিশাত দাঁড়িয়ে আছে। ভাবি, তুমি কি ব্যস্ত? পড়তে বসতাম।
ভাইয়া বাসায় ফিরেছে শুনে এতক্ষণ বিরক্ত করিনি, কিন্তু এখন বিরক্ত না করে পারলাম না। তোমার ভাইয়া বাথরুমে। রুমে চলো পড়তে বসি। ভাইয়া তো এখন নিচে যাবে, তুমি একা একা কি করবা? নামিরও আছে, পড়তে বসেছে। বাথরুমে দরজা দিকে একবার তাকিয়ে তোহফা নিশাতের সাথে রুম থেকে বের হয়। দরজা চাপিয়ে নিশাতের রুমে যায়। রুমে প্রবেশ করে দেখে নামির নিশাতের বিছানায় বসে মনোযোগ দিয়ে পড়ছে। তোহফা এসে নামিরের পাশে বসে। নিশাত টেবিল থেকে বই এনে তোহফাকে নিজের সমস্যা বলে। তোহফাও নিশাতকে বোঝাতে শুরু করে। নাকিব গোসল করে বেরিয়ে রুমে চোখ বুলালে তোহফাকে দেখতে পায় না। বারান্দায় এসেও তোহফাকে না দেখে রুমের বাতি জ্বালায়। দরজা চাপানো দেখে রুম থেকে বের হয়। নিশাতের রুমের সামনে এসে ভেতর থেকে তোহফার গলা পেয়ে নিশ্চিত হয় সে এখানে আছে। নিজের রুমে চলে যায় তৈরি হতে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রে পাঞ্জাবিটা ঠিক করে রুমটা লক করে বের হয়। সিঁড়ি বেয়ে নিচতলায় নামে। সোফায় বসে আছে চেনা পরিচিত কিছু মুখ। নাকিব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যায়। এক পাশে সিঙ্গেল সোফায় নাসিরউদ্দিন শেখ বসে আছেন। তারই পাশে সোফায় বসেছে মুশতাক। হেসে হেসে দুজনে কথা বলছে আগত মেহমানদের সাথে। আরে নাকিব, আমাদের নতুন এমপি, আসো বসো, কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। বরাবরের মতো তুমি সবার শেষে এলে। জুনায়েদ খান নাকিবকে দেখে হেসে বলে, তবে যাই বলো, মুস্তাকের থেকেও নাকিবের ভক্ত বেশি। সোশ্যাল মিডিয়াতে গেলে সব জায়গায় নাকিবের ভিডিও দেখা যায়। এমন কথা শুনে মুশতাকের চোখ মুখ শক্ত হয়ে যায়। মোস্তাকের তো বিয়ে শাদী করার আগ্রহই নেই, এবার নাকিবকেই বিয়ে করিয়ে দেন। ভালো পাত্রী আমাদের কাছে আছে, বলেই বায়োডাটা এনে দেব। আমার জানা মতো এটা একটা গেট টুগেদার ছিল, কিন্তু আপনারা সেটাকে পার্সোনাল মিটিং বানাচ্ছেন। মুশতাক জোরপূর্বক হাসি টেনে বলে, আরে রাগ করছো কেন? আমরা তো শুধু নাকিবকে একটু উৎসাহ দিচ্ছি। যাই বলেন ভাই, বিবাহ না করে পস্তানোর থেকে বিবাহ করে পস্তানো ভালো। যতই নারী সঙ্গ হোক না কেন, দিন শেষে স্ত্রী সব। নাসিরউদ্দিন শেখ হেসে বলে, আপনার এই কথার সাথে আমি একমত। আমার স্ত্রী আমার জীবনে আসার পর জীবনটাই পাল্টে গেছে। শূন্য থেকে আজকে আমি কোটিপতি। এমন নারী জীবনে থাকলে আর কি চাই। জাফর নাসিরউদ্দিনের কথায় সাই দিয়ে বলে। নাকিব চুপচাপ বসে এদের কথা শুনছে। তার একদম এখানে বসে থাকতে ইচ্ছে করছে না। মন চাচ্ছে উপরে গিয়ে ঘুমাতে। সোফায় জুনায়েদ খা, আব্দুল লতিফ, মামুনুর, জাফর ব্যতীত আরও অনেকেই বসে আছে। নাসিরউদ্দিন শেখের গার্মেন্টসে এবছর অতিরিক্ত মুনাফা লাভ করাতে চারিদিকে হইচই পড়ে গেছে। বিভিন্ন টিভি চ্যানেল থেকে এসে আজকে তারা ইন্টারভিউ নিয়েছে। ব্যবসার অগ্রগতি হওয়ায় খুশি ভাগাভাগি করে নিতে নাসিরউদ্দিন শেখ পাশে ছোট্ট একটা গেট টুগেদারের আয়োজন করেছে, যেখানে তার পরিচিত বড় বড় ব্যবসায়ীদের আমন্ত্রণ করে আনা হয়েছে। উপস্থিত সকলের বয়সী 50-এর ঊর্ধ্বে। নাকিব ফোন বের করে সময়টা দেখে নেয়। নাসিরউদ্দিনকে চোখের ইশারায় ডাকে। ছেলের ইশারা বুঝতে পেরে নাসিরউদ্দিন বসা থেকে উঠে সকলের চক্ষুরাল হয়ে পিছনে দরজা দিয়ে বাগানে যায়। নাকিব ফোনটা কানে দিয়ে বাসা থেকে উঠে বাগানে যায়। মুশতাকও বাহানা দিয়ে উঠে যায়। আমার কাজ আছে, বের হতে হবে, তোমরা এই দিকটা সামলাও। নাকিব নাসিরউদ্দিনকে বলে, তোরে না বলছি সব সেরে আসবি, আমার কিসের কাজ? মুস্তাক, আস্তে কথা বল। তোমার কাজটা পরে সারলে হয় না? কাজটা হয়ে গেলে যাব না, তবে না হলে ঠিক আধা ঘন্টা থাকবো, তারপর বের হব। ঠিক আছে, এখন চলো ভেতরে। কথাটা বলে নাসিরউদ্দিন শেখ বাড়ির ভেতরে যায়। এমপি হয়ে তোর পা মাটিতে পড়ছে না, তবে দেখিস একদিন পায়ের তলা থেকে না মাটি সরে যায়। নাকিব ডান হাতের বৃদ্ধা আঙ্গুলি তর্জনী ও মধ্যমা আঙ্গুল দিয়ে ললাটে চিন্তিত ভঙ্গিতে ঘষতে শুরু করে। ফোনে মেসেজ আসার শব্দ হতেই বাম হাতে থাকা ফোনের স্ক্রিনে দৃষ্টি ফেলে। ফোনের নোটিফিকেশনে হাসানের নামটা দেখে মেসেজ ক্লিক করে। ভাই, কাজ হয়েছে, আপনার আসতে হবে না। মেসেজটা পড়ে ফোনটা লক করে পাঞ্জাবির পকেটে রাখে। হাসির শব্দ পেয়ে দোতলায় মাথা তুলে তাকায় নাকিব। নিশাদের রুমটা এই পাশে হওয়াতে বাগানের একাংশ থেকে দেখা যায়। জানালার পর্দা কিছুটা সরানো, সেই অংশ দিয়ে তোহফার হাসি মুখ দেখা যাচ্ছে। নামির বোধহয় কিছু বলেছে, তা শুনে তোহফা হেসেই চলেছে। বাম নাকে পরিহিত নাকফুলটা বাতির আলোয় সংস্পর্শে এসে জ্বলজ্বল করছে। তোহফার থেকে চোখ সরিয়ে নাকিব বাড়ির ভেতরে যায়। সোফায় গিয়ে বসতে নিলে নতুন অতিথিকে চোখে পড়ে। হ্যালো মিস্টার নাকিব, হাউ আর ইউ? লং টাইম নো সি।
এক বিদেশি নাকিবের দিকে হাত বাড়িয়ে বলে। নাকিবও হাত বাড়িয়ে তার সাথে হ্যান্ডশেক করে। আই এম গুড, হাউ অ্যাবাউট ইউ মিস্টার জোসেফ? Finally, am at your house. So for now, I am having a good time. এনজয়। হেই মিস্টার জোসেফ, কাম হিয়ার। মুস্তাক পিছন থেকে জোসেফকে ডেকে বলে। Okay, we will talk later. জোসেফ গিয়ে মুশতাকের সাথে বসে আড্ডায় যোগ দেয়। নাকিব এসে বিপরীত পাশে থাকা সিঙ্গেল সোফায় বসে। এর মধ্যে হাসান চলে আসে। সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। পারভিন শেখ নিচে খাবারের টেবিলে সব খাবার সাজিয়ে রেখে গেছে আরও আগেই। এখন সে নিজে রুমে বসে দিলারার সাথে গল্প করছে। গল্প কম, পরামর্শ বেশি চলছে দুই বোনের মধ্যে। প্রায় রাত 12টা পর্যন্ত মেহমানরা ছিল। এরপর খাওয়া দাওয়া সেরে সকলে একে একে নিজ নিয়ে ফিরতে শুরু করে। মিস্টার জোসেফকে মুশতাক এগিয়ে দিতে চায়। সকলে যেতেই মানুষের সরগমে মুখরিত বাড়ির পরিবেশটা শান্ত হয়ে যায়। ভাই কালকে সকালে কাজ নেই, একটু দেরি করে বের হলেও চলবে। ঠিক আছে, কল দিস। আমি গেলাম তাহলে। কথাটা বলে হাসান বাড়ি থেকে বেরিয়ে যায়। নাকিব পা বাড়ায় সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে দোতলায় এসে রুমের লক খুলে ভেতরে প্রবেশ করে সুইচ বোর্ডের শেষে সুইচটা চেপে বাতি জ্বালায়। বিছানায় তোহফাকে দেখতে না পেয়ে বারান্দায় উকি দেয়। সেখানেও তোহফা নেই। রুম থেকে বের হয়ে নিশাতের রুমে নক করে। নিশাত রাত জেগে পড়াশোনা করে, যার দরুন তাকে রাত 2টা-3টা পর্যন্ত সজাগ পাওয়া যায়। দরজায় নক করার শব্দ পেতেই পড়ার টেবিল থেকে উঠে গিয়ে দরজা খুলে নিশাত। তোর ভাবি কি এই রুমে? হ্যাঁ। রুমে আসতে বল। কথাটা বলে নাকিব যেতে নেয়। কিন্তু ভাবি তো ঘুমিয়ে, রুমের চাবিটা না থাকায় লক খুলতে পারেনি, তাই আমার রুমেই শুয়েছিল। এরপর কখন যে ঘুমিয়ে গেল, ভাবিকে ডেকে দিব? না থাক, ডাকিস না। রাতে খেয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ আগে লিজা খাবার দিয়ে গেছে, তখন খেয়েছে। ঠিক আছে, দরজা লক করে দে, আর বেশি রাত জেগে পড়িস না। নাকিবের কথা শুনে নিশাত মাথা নাড়ায়। নাকিব আর দেরি না করে নিজ রুমে গিয়ে দরজা আটকে দেয়। গায়ের পাঞ্জাবিটা খুলে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। সন্ধ্যায় ঘুমানোর কারণে এখন ঘুম দেখা দিচ্ছে না। মাঝরাতে ঘুম এসে হানা দেয় নাকিবের চোখের পাতায়। পরের দিন সকালবেলা নাকিবের ঘুম ভাঙে হাসানের কলে। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে কানে দেয়। ভাই জোসেফকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গত রাতে হোটেলে ফিরে এরপর জোসেফ লাপাত্তা। হাসানের কাছ থেকে এমন সংবাদ পেয়ে নাকিবের ঘুম উড়ে যায়। মানে কি বলছিস এসব? জোসেফ কোথায় যাবে? সেটা তো জানি না ভাই, তবে শেষবার মুশতাক ভাইয়ের সাথে জোসেফ ছিল। আমার মনে হয় মুশতাক ভাই জোসেফকে কিডন্যাপ করছে। হাসানের কথা শুনে নাকিব ভাবনায় পড়ে যায়। তোর কথা একদম ফেলে দেওয়ার মতো না, এটা অসম্ভব কিছু না। তুই খবরটা কখন পেলি? জোসেফকে ফাইল দিতে গিয়ে দেখি ওর হোটেল রুমে নেইও। হোটেলের স্টাফরা বলল গত রাতে জোসেফ একবার হোটেলে এসে আবার মাঝরাতে বের হয়, এরপর আর ফেরেনি। তুই ভালো করে খোঁজ লাগা। আমার মনে হয় জোসেফ এদিকে কোথাও আছে। ওকে নিয়ে কারো কোনো লাভ নেই। কিন্তু ভাই মুশতাক ভাইয়ের লাভ আছে। আমি খোঁজ করে আপনাকে আপডেট জানাচ্ছি। কল কেটে নাকিব রুমের মধ্যে পায়চারি করতে থাকে। গায়ে গেঞ্জি জড়িয়ে রুমের দরজা খুলে মুশতাকের রুমের দিকে যায়। ধাক্কা দিতেই মুশতাকের রুমের দরজা খোলা পায়। রুমে মুশতাক নেই, তবে নাকিবের চোখ যায় টেবিলের উপর, যেখানে জোসেফের ঘড়িটা রাখা। নাকিব গিয়ে ঘড়িটা হাতে তুলে নেয়। তার কাছে এখন সব কিছু জলের মতো পরিষ্কার। মুশতাকই জোসেফকে সরিয়েছে তাকে বেকায়দায় ফেলতে। ঘড়িটা হাতের মুঠোয় নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নাকিব। নিজের রুমের বারান্দায় এসে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবতে থাকে। কিছুক্ষণ পর কফির মগ হাতে নিয়ে রুমে প্রবেশ করে তোহফা। বারান্দায় এসে টি টেবিলের উপর মগটা রাখে। আপনার কফি। তোহফার গলা পেয়ে চোখ খুলে তাকায় নাকিব। রাখো, গোসল সেরে খাবো। তোহফা আর কিছু না বলে রুমে চলে যায় বিছানা ঠিক করতে। একটু পর নাকিব বাথরুমে ঢুকে গোসল করতে। গোসল সেরে তৈরি হয়ে বারান্দায় গিয়ে ঠান্ডা কফির মগটা তুলে নিয়ে তাতে চুমুক দেয়। গরম করে এনে দিই, এটা তো ঠান্ডা হয়ে গেছে। লাগবে না, বের হবো এখন আমি। তোহফা আর কিছু বলার সাহস পায় না। কফিটা শেষ করে রুম থেকে বেরিয়ে যায় নাকিব। মগটা হাতে নিয়ে তোহফাও রান্নাঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। রুহুল অফিসে বসে কেসের ফাইল দুটো নিয়ে ভাবছে কিভাবে কি করবে। একটা কেস ক্লোজ করবে, অপরটার দোষী বানাবে নাকিবকে, কিন্তু সেটা কিভাবে করবে সেটাই বুঝে উঠতে পারছে না। কলম মুখে নিয়ে দাঁতের ফাঁকে দিয়ে কামড়াতে থাকে আর ভাবতে থাকে। গত রাতেই তার অ্যাকাউন্টে মুশতাক 50 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে, তাই কাজটা দ্রুত করতে হবে। ফোন বেজে উঠলে চোখে মুখে বিরক্তি এনে কলটা রিসিভ করে রুহুল। অপর পাশ থেকে মুশতাকের গলা পাওয়া যায়। কি এসিবি, টাকা পেয়েছেন তো? তা তো পেয়েছি, কিন্তু কাজটা করার জন্য প্রমাণ পাচ্ছি না কোনো।
অনেক কঠিন একটা কাজ দিয়েছেন। যাকে ফাঁসাতে বলেছেন তার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। আমার বিল্ডিংয়ে চলে আসেন, প্রমাণ দিচ্ছি। আর সাবধানে আসবেন, যেন আপনার ছায়াও কেউ না দেখে। চিন্তা করবেন না, আমার এক্সপিরিয়েন্স আছে। তাহলে আধা ঘন্টা পর চলে আসেন। রাস্তায় জ্যাম না থাকলে সময় লাগবে না। আপনি চা সিগারেট রেডি রাখেন, আমি আসছি। রুহুলের কথাই মুশতাক হেসে দেয়। কলগেটে রুহুল ফাইলগুলো গুছিয়ে রাখে। টেবিলে থাকা বেলে দুবার চাপ দিলে ইউসুফ এক প্রকার দৌড়ে এসে হাজির হয়। আমি বের হচ্ছি, তুমি থাকো। স্যার কোথায় যান? আমাকে নিবেন না? শ্বশুরবাড়ি যাই। যাবে? এখানে অনেক কাজ আছে, তুমি সেগুলো করো। রুহুলের এমন কথা ইউসুফ মুখ কালো করে ফেলে। ফোনটা পকেটে ভরে ক্যাপটা মাথায় দিয়ে থানা থেকে বের হয় রুহুল। থানার বাইরে থাকা বাইকটাই বসে চাবি ঘোরাতেই স্টার্ট হয়ে যায়। বাইকে চড়ে গন্তব্যে রওনা দেয় রুহুল। একটা অন্ধকার রুমে জোসেফকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। অজ্ঞান অবস্থায় আছে জোসেফ। ঘন্টা খানেক পর জোসেফের জ্ঞান এলে চোখ খুলে ধীরে ধীরে তাকায়, কিন্তু অন্ধকারে কাউকেই দেখতে পায় না। হ্যালো, ইজ সামন হিয়ার? হেল্প মি প্লিজ, হেল্প হেল্প হেল্প। চিৎকার করে জোসেফ বলতে থাকে। জোসেফের আওয়াজ বদ্ধ রুমের চারিদিকে প্রতিধ্বনিত হতে থাকে, কিন্তু কোনো মানুষের দেখা পাওয়া যায় না। জোসেফ ক্লান্ত হয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তৃষ্ণায় মনে হচ্ছে এক্ষুনি প্রাণ পাখিটা পেরিয়ে যাবে। রাতে সে ছিল হোটেল রুমে, এরপর এখানে কিভাবে এলো সেটাই বুঝতে পারছে না। এরপর তার সাথে কি হতে পারে সেটা ভেবেই জোসেফ আরও জোরে সর্বশক্তি দিয়ে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর এক পাশ থেকে আলোর উপস্থিতি বদ্ধ রুমটাই দেখা যায়। চোখ কুঁচকে আলোর দিকে তাকানোর চেষ্টা করে জোসেফ। দরজা খুলে কেউ রুমে প্রবেশ করেছে, এটা বুঝতে অসুবিধা হয় না তার। ভালো করে চোখ খুলে তাকালে দরজার সামনে কাউকে দেখতে পায় না। হঠাৎ কেউ জোসেফের পিঠে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করে উঠে সে। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করতে ব্যর্থ সে। ইউ বাস্টার্ড, আই উইল কিল ইউ। ইউ হ্যাভ টু বি পে ফর দিস। জোসেফ চিৎকার করে বলতে থাকে। জোসেফের চিৎকার কর্ণ পর্যন্ত পৌঁছালে আরও জোরে জোসেফকে আঘাত করতে শুরু করে ব্যক্তিটি। শহর থেকে একটু ভেতরে হওয়াতে মুশতাকের বিল্ডিংয়ে পৌঁছাতে রুহুলের প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। বিল্ডিংয়ের নিচে এসে বাইক থামায় রুহুল। বাইকটা একপাশে পার্ক করে বিল্ডিংয়ের দিকে এগিয়ে যায়। গ্যারাজে বসে ছেলেরা তাস খেলছিল আর সিগারেট খাচ্ছিল। রুহুল প্রবেশ করতেই পুলিশ দেখে সকলে তার দিকে ড্যাব ড্যাব করে তাকায়। সিগারেটের ধোঁয়া নাকে আসতেই রুহুল বুঝতে পারে এরা শুধু সিগারেট খাচ্ছে না, সিগারেটের খোলসের ভেতরে নেশা জাতীয় দ্রব্য ভরে সেটা খাচ্ছে। রুহুলকে দেখে ছেলেগুলো আরও বেশি করে